স্বাগতম রবিবারের দ্বীপ্রহর। রবিবারের দ্বীপ্রহর হলো হবে কি যে আমাদের চলার পথটা এই যে জ্যৈষ্ঠ মাস আসছে একটু ভিন্ন ধরনের। গ্রীষ্মকাল আমাদের যেটা বাংলায় পড়ে সেটা বৈশাখে তো গরম থাকেই, কিন্তু বৈশাখের সঙ্গে বৈশাখী ঝড় থাকে, কিন্তু জ্যৈষ্ঠ মাস আমাদের একেবারে পুড়িয়ে একশেষ করে। কিন্তু একটা ব্যাপার ঠিক যে জ্যৈষ্ঠ মাসের মধ্যে কিন্তু জুন মাসটাও পড়ছে, এবং জুন মাসে যেটা শোনা যাচ্ছে যে বৃহস্পতি গ্রহ তার নিজের ঘর থেকে উচ্চ ঘরে প্রবেশ করছে, তাতে করে কিছু রাশির উপকার হবে, বিশেষ করে কর্কট সম্বন্ধে জানা যাচ্ছে। এবার নিজস্ব ভঙ্গিতে যিনি এটা ব্যক্ত করবেন তিনি কিন্তু উত্তরবঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট, মানে তাকে কিং বলা হয়, রাজা বলা হয়, উত্তরবঙ্গের রাজা জ্যোতিষী। তো তার সঙ্গেই সরাসরি কথা বলবো। শাস্ত্রীজি উপস্থিত। নমস্কার। নমস্কার। প্রথমে আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলে সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। রাজদীপ বাবু, হ্যাঁ, যেটা আমার কথাটা হচ্ছে যে এই ট্রানজিটটা তো হচ্ছেই কি, হ্যাঁ, কর্কট রাশিতে বৃহস্পতির উচ্চ গৃহ হচ্ছে কর্কট রাশির ঘর। এই কর্কট রাশির ঘরে বৃহস্পতির অবস্থান এই যে 12টা বছর পরে, ন্যাচারাল জোডিয়াক সাইনটা যদি আমি দেখি, বারবার বলি যে বৃহস্পতি প্রত্যেক ঘরে একটা বছর করে অবস্থান করে। এই যে বৃহস্পতি মেষ থেকে শুরু করে মিন, এই যে রাশি চক্রটা প্রদক্ষিণ করতে করতে বর্তমানে কিন্তু মিথুন রাশির ঘরে অবস্থান করে, মেষ বৃষ মিথুন। জুন মাসে 2 তারিখের পর কিন্তু এই বৃহস্পতি কিন্তু এই কর্কট রাশিতে প্রবেশ করছে। এই যে বৃহস্পতি নিজের ঘর, নিজের উচ্চস্থ ঘর, মানে একটা হয় না, আমরা নিজের বাড়িতে যখন থাকি কোনো মানুষ, তখন কিন্তু সেই বাড়িতে আমরা কিন্তু আনন্দ অনুভব করি, এবং কার বাড়িতে গিয়ে আনন্দ অনুভব করি, যেটা আমার পরম মিত্রের বাড়িতে বা বন্ধুর বাড়িতে। তেমনই বৃহস্পতি সেই ঘরে, কর্কট রাশির ঘরে অবস্থান, মানে চন্দ্রের ঘর, জলরাশির ঘর। এই কর্কট রাশির ঘরে যখনই বৃহস্পতি প্রবেশ করছে, কর্কট রাশির ঘরে বৃহস্পতি উচ্চ মানা হয়, তুঙ্গ মানা হয়। বৃহস্পতি তুঙ্গ থাকলে কি হয়? বৃহস্পতি তুঙ্গ থাকলে আধ্যাত্মিক প্রবণ হয়, কলেজের একটা প্রফেসর বা জ্ঞানমূলক বৃত্তিমূলক কোনো কাজ। বৃহস্পতি মানে একটা আর্থিকভাবেও কিন্তু মানুষকে স্টেবিলিটি দেয়, মানে একটা মানুষের যে স্টেবল লাইফটা, হঠাৎ করে একটা মানুষের জীবন দেখা যাচ্ছে আপ অ্যান্ড ডাউনস, কিন্তু বৃহস্পতি একটা গতানুগতিক ধারাবাহিক কিন্তু তার জীবনটা চলে। এই বৃহস্পতি যে কর্কট রাশিতে অবস্থান করছে, এটা কিন্তু কর্কট রাশির জন্য নয়, সমগ্র বিশ্ব সংসারের ক্ষেত্রে কিন্তু মানে অবস্থানটা কিন্তু ভালো বৃহস্পতির নিরিখে। কারণ বর্তমানে আমরা সকলেই জানি যে মীন রাশির ঘরে শনি অবস্থান করছে, হ্যাঁ, এবং শনি কিন্তু মীন রাশিতে বহুদিন থেকে অবস্থান করছে। কুম্ভে কিন্তু অবস্থান করছে রাহুদেব, এবং মীন রাশির ঘরে কিন্তু বর্তমানে শনি মঙ্গল বীজযোগ চলছে এই বর্তমান সময়। এই যে ঘটনাটা বর্তমান সময়ে যে বৃহস্পতি কর্কট রাশির ঘরে অবস্থান করছে এবং একটা বছর থাকবে, এটা কিন্তু আপামর জনসাধারণের ক্ষেত্রে কিন্তু খুব ভালো প্রভাব দেবে। কিরকম মানে ভালো? তো মানে ভালো নানান দিক থেকে, হ্যাঁ, যেমন ধরুন অর্থনৈতিক, চাকরি বাকরির ক্ষেত্রে আমি বারবার বলছি, চাকরি বাকরির ক্ষেত্রে, হ্যাঁ, কর্মক্ষেত্রে বিশাল শুভ অবস্থান আসবে, প্রচুর লোকের চাকরি বাকরি হবে, কর্মসংস্থান হবে। যে একটা দোদুল্যমান পরিস্থিতি 2-3 বছর থেকে আমরা প্রত্যেকেই ভুক্তভোগী হচ্ছি, যে এই বছরটা অন্ততপক্ষে রবির বছর। হ্যাঁ, এই বছর সম্বন্ধে অনেক প্রেডিকশান আমি করে গেছি, যারা বিগত অনুষ্ঠান দেখেছেন তারা জানেন। তো ঘটনাটা হচ্ছে যে বৃহস্পতি এই তৎপরিপ্রেক্ষিতে যখন বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে, এই সময়টাই কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধির পাশাপাশি মানুষের জীবনে কিন্তু কর্ম উন্নতি হবে, এবং যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন সেখানে কিন্তু একটা খুব শুভ হবে। বিশেষ করে কর্কট রাশির ক্ষেত্রে শুভ যাবে, মিথুন রাশির কর্কট রাশি দুটোই শুভ যাবে, মীন রাশির ক্ষেত্রে কিন্তু অনেকাংশে শুভ যাবে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ যাবে, তুলা রাশির ক্ষেত্রে শুভ যাবে, মকর রাশির ক্ষেত্রে শুভ যাবে। এই কটা রাশি লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ করে কিন্তু খুব মানে আর্থিক প্রগতির সাথে সাথে চাকরি বাকরি, বিদেশ যাত্রা, এবং দেখা যাবে যে আধ্যাত্মিক উন্নতি, এই সমস্ত বিষয় কিন্তু ইন্ডিকেট করবে, এবং একটা স্থিতিশীল পরিস্থিতি আসবে। অন্যদিকে আমি বলেছি যে এই বছরটা রবির বছর, প্রচণ্ড তীব্র দাবদাহ আসবে, রাজনৈতিক হানাহানি, সংঘর্ষ, এগুলো নিয়ে আমি অনেক প্রেডিকশন করে গেছি, আপনারা বিগত অনুষ্ঠানে দেখবেন, অনেক ফলাফল সম্বন্ধে আমি বলে গেছি। তো ঘটনাটা হচ্ছে এই বছরটা, এই যে বৃহস্পতির অবস্থান কালে কিন্তু একটা কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু আমি শুভ ইন্ডিকেট পাচ্ছি। অনেক লোকের কিন্তু চাকরি হবে। আপনি বলে ইনস্ট্যান্ট চাকরি হবে না, কিন্তু ধীরে ধীরে। জ্যোতিষটা হচ্ছে এমন একটা জিনিস
হ্যাঁ, মানে গ্রহ যখনই প্রবেশ করবে তার একটা সুফল আসবে। আমরা যদি একটা কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাই বা একটা চাকরির পরীক্ষা হলো, সেটা রেজাল্ট আসতে তো 6 মাস 7 মাস 1 বছর সময় লাগে, মানে কিন্তু এখান থেকে শুরুটা এখান থেকে একটা ইমপ্যাক্ট, মানে শুভ সূচনা যেটা বলা হয়। একটা বাড়ির যদি ভিত্তি প্রস্তর যখন আমরা করি, ভিত পুজো করি, সেই দিন তো আর বাড়িটা হয়ে যায় না, বাড়িটা হতে তো সময় লাগে। বাড়িটা হতে আমরা ভিত পুজো করার দিনই তো একটা বাড়ি হয়ে যায় না, কিন্তু ভিত পুজো মানে সেই বাড়িটা তৈরির পথে যাচ্ছে, সেই বাড়িটা তৈরির একটা সোপান তৈরি হচ্ছে। তো সেরকমই একটা মানুষের জীবনে মানে মানে একটা বিশেষ করে কর্কট রাশি, বিশেষ করে মিথুন রাশি, যাদের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা, এই রকম রাশি লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু খুব শুভ। এবং আরেকটা কথা আমি বলি, যাদের হরস্কোপে গুরুচণ্ডালিকা দোষ আছে, এবার আবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি, যদি দেখা গেল যে কারো হরস্কোপের মধ্যে গুরুচণ্ডালিকা দোষ আছে, কারো হরস্কোপে বৃহস্পতি কেতু যুক্ত, বৃহস্পতি রাহু যুক্ত, বৃহস্পতি বুধ দ্বারা ধনরাশ যোগ আছে, সেক্ষেত্রে কিন্তু সর্বশুভ কিন্তু হবে না। এটা কিন্তু আমি বলছি, সেক্ষেত্রে কিন্তু যদি আপনার বৃহস্পতি যতই তুঙ্গে থাক, যদি রাহু দ্বারা আক্রান্ত হয়ে কুণ্ডলিতে বসে থাকে এবং বৃহস্পতির যে দশাটা সেটা যদি নেগেটিভে অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু সেই শুভটা কিন্তু হবে না। এটাই হচ্ছে ব্যাপার। তো আপনি যেটা বললেন ফান্ডামেন্টালি চাকরির কথা বললেন, হ্যাঁ, ধরুন সরকারি চাকরির গ্যারেন্টি তো আমরা কেউ দিতে পারি না, কিন্তু কথাটা হলো যে একটা প্রসেস শুরু হবে, আপনি বলছেন প্রচুর প্রসেস শুরু হবে। ধরুন আমি একটা জমি দেখে এলাম, সে আপনার কথা অনুযায়ী যে জমিটার আমি বাড়ি করব বা ফ্যাক্টরি করব বা যা খুশি করবো, বাগান করতে পারি, কিন্তু দেখে আসার পর আমি বায়নাটা শুরু হচ্ছে আর কি, এইটা আপনি বলতে চাইছেন? হ্যাঁ, বায়নাটা শুরু হচ্ছে শুভ সূচনা। মানে অনেক সময় দেখা যায় যে অনেক কাজে আমরা হাত দিই, সেই কাজটা হয় না। এমন সময় দেখা যায়, যদি হরস্কোপের মধ্যে বৃহস্পতি বলাবল ভালো থাকে না, তবে অনেকে এই মানে বিগত 2-3 বছর থেকে অনেক লস, নানা রকম সমস্যায় যাচ্ছে, তাদের কিন্তু বৃহস্পতি যদি হরস্কোপে তুঙ্গ গৃহে অবস্থান করে, বিশেষ করে কর্কটে অবস্থান করে, ধনু রাশির ঘরে অবস্থান করে, মীন রাশির ঘরে অবস্থান করে, বৃহস্পতি চন্দ্র দ্বারা হরস্কোপের মধ্যে যুক্ত আছে, বৃহস্পতি লগ্ন, চতুর্থ, সপ্তম, নবম এবং একাদশভাবে যদি অবস্থান করে, বিশেষ করে লগ্নভাবে, চতুর্থভাবে, পঞ্চমভাবে, সপ্তমভাবে, নবমভাবে, দশমভাবে এবং একাদশভাবে, এই কয়টা ভাবে যদি আপনার হরস্কোপের মধ্যে বৃহস্পতি অবস্থান করে, এই যে সময়টা, এই ট্রানজিট সময়ে আপনি কিন্তু বিশাল আর্থিক এবং সামাজিক দুদিক থেকে কিন্তু লাভবান হবেন। সামাজিক মর্যাদা, আমি বলে গেছি, অনেক অখ্যাত ব্যক্তি কিন্তু এবছর বিখ্যাত হবে। আমার অনুষ্ঠানগুলো পূর্বে যারা দেখেছেন তারা জানেন, এই বছরটা হচ্ছে রবির বছর। রবি হচ্ছে পাপ বিনাশ করে, রবি হচ্ছে অশুভের সংহারক, রবি হচ্ছে সূর্য এবং তার সাথে বৃহস্পতির অবস্থান। এটাতে কি হবে? এটাতে কিন্তু জীবনে কিন্তু অপার সৌভাগ্য আসবে এবং অনেক অখ্যাত ব্যক্তি বিখ্যাত এবছর আমি বলেছি, তারা কিন্তু হচ্ছে আস্তে আস্তে, যাদের কেউ চিনত না, পাত্তা দিত না, হয়তো তাদের কোনো রকম সোশ্যালি কোনো রকম জায়গা ছিল না, তারা কিন্তু একটা জায়গায় কিন্তু উঠে আসছে। এটা কিন্তু খুব ভালো একটা মানে সময় কিন্তু চলছে। তাহলে আপনি দুটো ব্যাপার বললেন, একটা হচ্ছে গিয়ে চাকরি বাকরির একটা ক্ষেত্র তৈরি হবে, আর একটা প্রসঙ্গে বলে দিই না, আমি আগে এই দুটো ক্ল্যারিফাই করি, তারপরে 3 নম্বরটাতে যাবে, যে একটা চাকরির রাস্তা তৈরি হবে, সেটা প্রাইভেট সেক্টরে হোক, গভর্নমেন্ট সেক্টরে হোক, যে কোনো জায়গায় হোক, এই বৃহস্পতির ঘর পরিবর্তনে। দ্বিতীয় ব্যাপারটা আপনি বললেন যে অনেক অখ্যাত ব্যক্তি বিখ্যাত হবে। তো অখ্যাত ব্যক্তি বিখ্যাত হওয়ার যে জায়গাটা, সেইটার একটা চান্স যেমন থাকছে, তেমন সেটা কি শুধু সিনেমা থিয়েটার, রাজনীতির ক্ষেত্রে, নাকি যে কোনো সাধারণ ক্ষেত্র? মানে ধরুন একটা ছেলে দিনের পর দিন একটা কোম্পানিতে চাকরি করে, কিন্তু তার খুব একটা নামধাম হয় না, কিংবা কোনো সাহিত্যিক রচনা করেই চলেছে, তার নামধাম হচ্ছে না, কোনোভাবে তার বাধাপ্রাপ্ত হয়েছে ইত্যাদি, তারা কি খুব বিখ্যাত হতে পারবে? হ্যাঁ, এটা কিন্তু আমি বছরের শুরুর দিকে এই বিষয় প্রসঙ্গে বলে গেছি। আমি অনুষ্ঠানের, আপনারা যারা দেখেছেন জানেন, এই বছরটা রবির বছর। রবি আর বৃহস্পতি, এই যে দুটো গ্রহ, মানে সংখ্যাতাত্ত্বিক বিচারে রবির বছর, বৃহস্পতি তুঙ্গ হচ্ছে কর্কট রাশির ঘরে। এই অবস্থানে কিন্তু অনেক যারা সাহিত্যিক, কবি সাহিত্যিক বা কোনো বিষয় নিয়ে বহু বছর থেকে কাজ করে যাচ্ছেন, কিছুই ফলাফল হচ্ছে না, করেই যাচ্ছেন, কিন্তু করে যারা যাচ্ছেন ধৈর্যশীলতার সাথে সেই কাজটা করে যাচ্ছেন, তারা কিন্তু রেজাল্ট পাবেন। যারা বহু বছর থেকে চাকরির পরীক্ষা দিয়ে হতাশ, কিছুই হচ্ছে না, সেখানে কিন্তু সুযোগ আসবে।
তবে আমি একটা কথা বলি, সবসময় বলি যে একটা হরোস্কোপ দেখিয়ে নেওয়ারও প্রয়োজনীয়তা আছে, কারণ হরোস্কোপের মধ্যে অনেক অনেক দোষ থাকে, যেটা হয়তো দেখা গেল যে আপনার নামটা প্যানেলে চলে এলো, কিন্তু হঠাৎ করে সেই নামটা হয়তো 3 নম্বরে এসে আটকে গেছে, 5 নম্বর আপনার হলো না। এটা কিন্তু প্রচুর লোকে আমায় বলে। এই ঘটনাটাও কিন্তু দেখা যাবে, হয়তো আপনার সৌভাগ্যের জন্য বৃহস্পতি সেই সৌভাগ্য দেওয়ার জন্য আপনার নামটা চলে এলো, কিন্তু হরোস্কোপের মধ্যে যোগ না থাকলে ওই অধরা থেকে যাবে, কিন্তু মানে বলেন অধরা থেকে যায়, হয়তো লিস্টে নাম আছে আপনার, আপনি ওই সুফলটা পেলেন না। এটাও কিন্তু ঘটতে পারে যদি মানে আপনার গ্রহ বলবত্তা ভালো না থাকে। এই গ্রহ বলবত্তার ওপরে কিন্তু জীবনে অনেক কিছু নির্ভর করে। মানুষের জীবনে যদি গ্রহ ভালো না থাকে তবে সে জীবনে কিন্তু সাকসেস কিন্তু পেতে পারে না, এটাই হচ্ছে কথা। এবং আরেকটা কথা বলি, এবছর কিন্তু বিয়েরও ক্ষেত্রেও মানে বিবাহের ক্ষেত্রেও অনেক রাশির ক্ষেত্রে যেই সমস্ত রাশি বললাম, মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, মীন রাশি, মেষ রাশি এবং বৃষ রাশি, এই সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের কিন্তু একটা শুভ যোগ কিন্তু তৈরি হচ্ছে, এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু একটা সুফল কিন্তু পাবেন। কিন্তু দেখা যাচ্ছে যে কুষ্টিতে মাঙ্গলিক দোষ আছে, তবে কিন্তু সেই সুযোগটা কিন্তু আসবে না। হয়তো কুষ্টির মধ্যে বৃহস্পতি ডাউন রয়েছে, বিবাহের খুব ভালো যোগ আসলো, কিন্তু হঠাৎ করে অপছন্দ হয়ে গেল। অনেকেই আমার কাছে আসে যে হয়তো সমস্ত কথা পাকাপাকি হয়ে গেল, কিন্তু লাস্টে গিয়ে বিয়েটাই হলো না, এটাও কিন্তু হয়। এই যোগগুলো যদি হরোস্কোপে থাকে তবে এই ঘটনাগুলো ঘটে। তাহলে বিবাহ ক্ষেত্রেও আপনি বলছেন যে সুবিধা। শুধু কর্কট রাশির মতন দু একটা রাশি কেন ফেসিলিটি পাবে? আমার কথাটা হচ্ছে বৃহস্পতি যাদের নিজেদের হরোস্কোপে তুঙ্গি, হ্যাঁ ধরা যাক সেই কর্কট রাশি না সিংহ রাশি, বৃহস্পতিরাও, হ্যাঁ সেটা দেখতে হবে যে মানে ভাবকেন্দ্রিক বিচার আছে। এখন ভাবকেন্দ্রিক বিচারে সেটা যদি অশুভ মানে আমাদের জ্যোতিষশাস্ত্রের মতে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এই 3টে ভাবকে কিন্তু অশুভ ঘর মানা হয়, এই 3টে ঘরকে কিন্তু অশুভ মানা হয়। ষষ্ঠ ভাব থেকে আমরা কি বিচার করি? রোগের বিচার করি। সেই ঘর যদি আপনার বৃহস্পতি আসে, অষ্টম ভাব থেকে কিন্তু আমরা বিচার করি তার জীবনী শক্তিটা, হ্যাঁ। এবং অষ্টম ভাব থেকে আরেকটা বিষয় বোঝা যায়, সে হচ্ছে গুপ্ত বিষয়, হ্যাঁ, সেই বিষয়টা ইন্ডিকেট করে। দ্বাদশ থেকে ব্যয়, অসফলতা, জেল যাত্রা। প্রচুর লোকের কিন্তু এবছর যদি বৃহস্পতি দ্বাদশে হয় এবং সেখানে রাহু দৃষ্ট হয়, অনেক লোকের কিন্তু জেল যাত্রা হবে, অনেক ফাইল কিন্তু খুলবে, ঠিক আছে, সেটাও আমি বলে যাচ্ছি। অনেক কিছু কিন্তু ওলট পালট হবে, আপনারা কখনো কল্পনা করতে পারছেন না, সেই লোকটা জেলে পর্যন্ত যেতে পারে, সেটাও কিন্তু ঘটবে। কারণ দ্বাদশে যদি বৃহস্পতি অবস্থান করে, সেই জায়গায় যদি তুঙ্গগৃহ হয়, জেল যাত্রা, হাজত যাত্রা, এই রকম কিন্তু ঘটনা কিন্তু ঘটবে। ভালোটা তাহলে কি হবে? ভালো হচ্ছে যাদের ক্ষেত্রে ওই যে বৃহস্পতি যাদের তুঙ্গগৃহ অবস্থান করছে, চাকরি বাকরির ক্ষেত্রে শুভ হবে, বিবাহের ক্ষেত্রে শুভ হবে, হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হচ্ছে হরোস্কোপ সবসময় কিন্তু একটা ডিসাইডেড ম্যাটার। মানে বৃহস্পতি যদি সাপোর্ট করে হরোস্কোপের ক্ষেত্রে, তাহলে তার কিচ্ছু হবে না। সে যদি একটা খুনিও হয়ে থাকে তাহলে সে বেঁচে যাবে না, সেইটা নয়। মানে যদি বৃহস্পতি যাদের ভালো আছে তারা সচরাচর, আমি বলছি ধরুন বৃহস্পতি স্ট্রং এবং ঊর্ধ্বমুখী এবং তিনি কর্কট রাশি, কিন্তু লোকটা খুব খারাপ লোক, তাহলে কি সে সেফ হয়ে যাবে? আমি খুব কম ক্ষেত্রে দেখেছি যে বৃহস্পতি উচ্চস্থ সে খুব খারাপ লোক, এরকম আমি খুব কম কমের মধ্যে যদি দু একটা এরকম দেখা যায়, এবং তার যদি দুর্ভাগ্যক্রমে যদি দশা খারাপ থাকে, তবে অবশ্যই সেখানে খারাপ ফল দেবেই, বাধ্য। সেই গ্রহটা অনেকগুলো অপশনস আছে, কিন্তু দশার ব্যাপারটা কিন্তু আছে। হ্যাঁ, দশা যদি দেখা যাচ্ছে যে আপনার হরোস্কোপের মধ্যে ট্রানজিট এবং দশা, একটা হরোস্কোপ দেখার ক্ষেত্রে আপনারা বলেন না যে আমি একটা বাচ্চা যখন আসলো তার প্রেডিকশন, হরোস্কোপটা তো জন্মগতভাবে, আমরা ট্রানজিট দেখে তো বিচার করছি। যারা জ্যোতিষ বন্ধুরা যারা শিখছেন জ্যোতিষ, তারা তো সকলে ট্রানজিটটা আমরা ফলো করি, তারপরে আমরা হচ্ছে দশাটা ফলো করি, তারপর D9টাও ফলো করি। তো D9 চার্টটা যদি আমরা দেখি এবং দশা অন্তর্দশার ক্ষেত্রে যদি তার পজিটিভিটি দেখি, সেক্ষেত্রে ওই জায়গার থেকে বেরিয়ে আসবে, তখন আর সেরকম ক্ষতির জায়গাটার থেকে আটকে যাবে, ঠিক আছে। কিন্তু যদি সেই D9 চার্ট এবং দশা অন্তর্দশা এগুলো যদি খারাপ অবস্থায় থাকে, বৃহস্পতি নিচস্থ থাকে, তখন সেই ফলগুলো পুরো দেখা যাবে। বৃহস্পতিকে গুরু বলা হয়, দেবগুরু। বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, সে সব। আর সৌরজগতের একটা বড় গ্রহের মধ্যে বৃহস্পতির অবস্থান। এই বৃহস্পতি কিন্তু যখন ফলটা দেবে বড় আকারে দেয়, ভালো ফল দিলেও বড় আকারে দেবে, খারাপ ফল দিলেও বড় আকারে দেবে। যদি ভালো ফলটা দিয়ে থাকে তাহলে বড় একটা চাকরি হয়ে গেল,
বিয়ে হয়ে গেল, এগুলো তো একটা বড় ব্যাপার, জীবনের একটা অঙ্গ। একটা বাড়ি হচ্ছে না, বাড়ি হয়ে গেল, সমস্ত দিক থেকে একটা হয়তো উন্নতি হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আবার যদি কোনো খারাপ নেগেটিভ প্রভাবে থাকে তখন সেটা বড় আকারে দেখা দেবে। হ্যাঁ, যে কোনো জিনিস, ছোট জিনিসটাই বড় আকারে, বৃহস্পতির অশুভ প্রভাব থাকলে তবে ছোট জিনিসটাই বড় আকারে দেখা যাবে, এটাই কিন্তু ব্যাপার। তাহলে একটা সলিউশন তো হলো। আমি আরও প্রশ্নের মধ্যে আসবো, কিন্তু আপনি যদি দয়া করে জানান, কারণ আপনি ব্যস্ত মানুষ, আপনাকে কলকাতাতে এই সিটিভিএন স্টুডিওতে যেমন পাওয়া যাচ্ছে, তেমন আপনি কিন্তু কলকাতাতেও কয়েকটা জায়গায় বসেন। হ্যাঁ, হ্যাঁ। মানে রোববার যখন লাইভ করতে আসেন তখনও কয়েকটা জায়গাতে বসেন। প্রথমে শুনে নেবো কলকাতার ধারে কাছে কোথায় কোথায় বসতে পারেন। ডেটটা বলার দরকার নেই, না, কলকাতা ডেট তো টিভিতে যাবে। আর কলকাতার যে যারা দর্শক বন্ধু যারা রয়েছেন তারা কিন্তু বরানগর চেম্বারে, যারা হাওড়া থেকেও আসবেন আমি বলে দেবো কি করে আসতে হবে। মেট্রো কানেক্টিভিটি খুব সুন্দর রয়েছে, আমি যেভাবে বলবো, তার হাওড়া সাইড থেকে শুরু করে যাদের বাড়ির কাছে মেট্রো সুবিধা আছে। আপনার কি বরানগরের কাছে, হ্যাঁ সেটার কাছাকাছি কি মেট্রো? হ্যাঁ, মেট্রো রয়েছে, নোয়াপাড়া মেট্রো স্টেশন রয়েছে, তো সেখানে এসে আমার সাথে যোগাযোগ করতে পারে। এছাড়া আমি প্রতি মাসে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার করে কিন্তু আমি কালীঘাটে বসছি, কালীঘাট 8 নম্বর মেট্রো গেটের সামনে, সেখানে চেম্বারটা আপনারা টিভিতে দেখবেন। এছাড়া বরানগরের চেম্বারটা রয়েছে, এবং বাকি জায়গায় যেমন মেদিনীপুর, তারপরে হচ্ছে দমদম, বাঘাযতীন, তারপরে হচ্ছে আপনার তারাপীঠ, মালদা, সমস্ত জায়গায় কিন্তু টিভি স্ক্রিনে দেখা যাবে। সেই সমস্ত জায়গায় কিন্তু প্রতি মাসে আমাকে একবার করে মানুষ পাচ্ছেন। দিল্লিতে পাচ্ছেন সিআর পার্কে, চিত্তরঞ্জন পার্কে। আমি দিল্লিতে যাই এবং চিত্তরঞ্জন পার্কের ডেটটাও সামনে আসবে। তো আর অনলাইনে কনসালটেন্সির একটা সুযোগ থাকছে। এখন মানুষ অনেক ব্যস্ত, অনেকে মনে করে যে হ্যাঁ আমি একটু অনলাইনে কনসালটেন্সি করে নিই। হ্যাঁ, অনলাইনে যেমন কেরিয়ার কাউন্সিলিং, এখন প্রচুর ছাত্ররা আসছে। আজকেও আমার দুজনের সাথে কথা হয়েছে, অনলাইন কনসালটেন্সি করে দিয়েছি। যে ঘটনাটা হচ্ছে যে কেরিয়ার কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে যাদের এখন মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, আমার প্রচুর, আমি আপনাদের দেখাতে পারি যে আমার প্রচুর স্টুডেন্টের সে কাজ করেছিলাম, তারা আমার পরামর্শ অনুযায়ী চলেছে। হ্যাঁ, প্রচুর ভালো ভালো মার্কস নিয়ে রাজ্যে পাস করেছে। হ্যাঁ, এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যে এই যে রেজাল্টগুলো, নিট পরীক্ষা দিয়েছে আমার প্রচুর ক্লায়েন্ট, যারা আগের থেকে, বাবা মারা অনেক সতর্ক এখন, অনেক ছোটোবেলা থেকেই বাবা মারা নিয়ে আসেন কি করবেন, আমার বাচ্চা কোন দিকে যাবে। একটা জ্যোতিষ হচ্ছে ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড। জ্যোতিষ কিন্তু আপনাকে বলে দিতে পারে যে আপনার কোন লাইনে গেলে সুবিধা। আপনি হয়তো মেয়েটা সায়েন্স নিয়ে পড়বে বা ছেলেটা সায়েন্স নিয়ে পড়বে, কিন্তু ওর হরোস্কোপে সায়েন্সের কানেকশন নেই, 2 বছর বাদে গিয়ে আবার আর্টসে ব্যাক করলো, তাহলে তো ভালো না। আগের থেকে জেনে নিয়ে, বুঝে নিয়ে, এবং হরোস্কোপে কি দেখাচ্ছে সেই অনুযায়ী যদি চলা যায় তবে কিন্তু সাকসেস আসে। এটা কিন্তু একদম একদম চিরন্তন সত্য যে আপনারা যদি আগের থেকে এই বিচারটা যারা করে নেয় তাদের কিন্তু জীবনে কিন্তু সুফল আগের থেকে আসে। আর রেমেডি কোনো ম্যাজিক নয়, রেমেডি হচ্ছে একটা মানে জাদুর ছড়ি নয় যে আপনাকে ছুঁয়ে দিলাম একটা ইসে হয়ে গেল। রেমেডি হচ্ছে এমন একটা জিনিস যেটা করতে থাকলে জীবনে কিন্তু সাকসেস আসে। আমি এরকম প্রচুর রেমেডি দিয়েছি, যারা রেমেডি করে, যেটা হচ্ছে শনি 7.5 হোক বা এডুকেশনের ক্ষেত্রে বাধা হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু সেই সফলতার জায়গা। এবং আরেকটা কথা, আমি তারাপীঠে হোমযজ্ঞটা করি। হ্যাঁ, মানে এখন তো আজকের দিনটা তো ফলোয়ারিনি কালী পুজোর দিন, হ্যাঁ, তো সেখানে আপনি কি কি করেন যদি একটুখানি ঘটনাটা বলেন। দেখুন, আমার কথা হচ্ছে যারা আমার কাছে আসে তারা প্রত্যেকেই জানে আমার কাছে আগে থেকে আসতে হয়। হ্যাঁ, কি আগে থেকে আসলে, এবং প্রত্যেকটা চেম্বারে অগ্রিম বুকিং নেওয়া হয়, অগ্রিম একটা কিউআর কোড পাঠানো হয়, সেখানে ফিস জমা করে আগে থেকে আসতে হয়। এবং আমি নির্দিষ্ট তিথি নক্ষত্র যোগে কিন্তু তারাপীঠ এবং কামাখ্যা, শুধু সেখানে নয়, আগরতলাতেও ওই আপনার ত্রিপুরেশ্বরী মন্দিরেও আমি কিন্তু হোমযজ্ঞ করি। এবং প্রত্যেককে বসিয়ে রেখে, বিশেষ করে তারাপীঠের কথা বলছি, প্রত্যেককে বসিয়ে নিজে হাতে আহুতি প্রদান করাই। সেই 64 উপাচার সহযোগে অগ্নিশিখা জীবামূলে, এই যে অগ্নিশিখা জীবামূলে একটা মানুষ যদি আহুতি প্রদান করে তবে কিন্তু কি হবে, তার কিন্তু গ্রহদোষ খণ্ডন হবে। তো ঘটনাটা হচ্ছে যে গ্রহদোষ খণ্ডনের জন্য নির্দিষ্ট তিথি নক্ষত্র যোগকে কিন্তু আমি খুব গুরুত্ব দিই। কারণ এই ফলহারিণী অমাবস্যা যেটা যোগ, বা সামনের যেই সমস্ত যোগগুলো সামনেই আসছে, তো সেই সমস্ত যোগগুলোতে আগের থেকে আমাকে বলতে হয়, এবং আমি কিন্তু সেই প্রতিকারগুলো তৈরি করি। এবং আরেকটা কথা হচ্ছে, আমার প্রতিকারগুলো বাড়িতে পৌঁছে যায়। আমি এসে কুরিয়ার করে আমার, অথবা আমার নিজস্ব লোক গিয়ে তার বাড়িতে কিন্তু পৌঁছে। অনেক মানুষ বলে যে আমি বাড়ি থেকে আসতে পারছি না, আমার শারীরিক সমস্যা রয়েছে, কিন্তু আমি আপনাকে দেখাতে চাইছি। তারা কিন্তু অনলাইনে দেখায় আমায়, এবং অনলাইনে কিন্তু তার বাড়িতে সেই রেমেডি কিন্তু সময় মতো পৌঁছে যায়, এবং পুজোগুলো কিন্তু অনলাইনে আমি করিয়ে দিই।
এটা কিন্তু আমি মেনটেন করি সবসময়। এবং তার জন্য প্রত্যেকটা দিনই মানুষ ফোন করে বলেন যে আমরা আপনার কারা ভালো আছেন সব প্রত্যেকে, এটাই হচ্ছে ব্যাপার। না মানে আমি যেটা বলছি যে আপনি তারাপীঠে এই মুহূর্তেও তো হ্যাঁ। আমরা অনুষ্ঠান করছি ঠিকই, তো অনেক ভক্তবৃন্দ অনেকেই রেমিডির জন্য, অনেকেই তার প্রতিকারের জন্য, তো তাদের প্রতিকার আপনি টাইম টু টাইম দিয়ে দিচ্ছেন। এবং আরেকটা কথা হচ্ছে আমার রেমেডি ক্ষেত্রে আমি একটা কথা, আমি ফ্রি রিপোর্টিং সিস্টেম রয়েছে আমার। দেখবেন অনেকের ক্ষেত্রে যে আপনি হয়তো কোনো জ্যোতিষীর কাছে গেলেন, জ্যোতিষী ফোন তুলছে না, জ্যোতিষী হয়তো অ্যাসিস্ট্যান্ট দিয়ে ফোন তুলছে, তাহলে তো আপনার সাথে কমিউনিকেশন হচ্ছে না। আপনারা অনেকেই এই জায়গাটা ভুল করেন, আপনারা মনে করেন যে ঠিক আছে আমি গেলাম একটা আমার একটা সিস্টেমের মধ্যে, কিন্তু যে মেন যে জ্যোতিষী তিনি তো আপনার সাথে কথাই বলছেন না। এরকম আমাকে প্রচুর লোক বলে যে জ্যোতিষী আমার সাথে কথা বলছে না, আমাকে চেম্বার থেকে বের করে দিয়েছে, আমি ফোন করলে সে ফোন তোলে না। আমি এখানে চ্যালেঞ্জের সাথে বলতে পারি প্রত্যেকটা লোকের সাথে আমার ডাইরেক্ট কথা হয় এবং আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে প্রতিকারের ক্ষেত্রে যদি আমি দেখি যে সেই জায়গাটা তার আর্থিক সমস্যা রয়েছে, সে যদি তার এই যোগটা রয়েছে, তবে কিন্তু সে কিন্তু আমাকে ইএমআই এর মাধ্যমে কিন্তু প্রতিকার করাতে পারে। এবং সেটা কিন্তু আমি একটা সহজ উপলব্ধ একটা ব্যবহার করে দিই, যেখানে মানুষ কিন্তু আমার কাছ থেকে প্রতিকার নেওয়ার একটা সুব্যবস্থা রয়েছে, কিন্তু আমি লিমিটেড, ওটা সকলের জন্য না। এটা কিন্তু যদি সকলে ফোন করে বলেন যে আমাকে করে দিতে হবে, সেটা কিন্তু আমি পারবো না। যেখানে আমি দেখবো হরোস্কোপে কানেকশান আছে, সমস্যা প্রকৃত রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি এই সুবিধাটা কিন্তু আপনাদের দিয়ে থাকছি। আপনি অনেকটা সময়ই তো নর্থ বেঙ্গলে থাকেন। হ্যাঁ হ্যাঁ। তো নর্থ বেঙ্গলে কোথায় কোথায় একটা নর্থ বেঙ্গলে কোচবিহার শহরে হোটেল ইলোরায় আমি থাকি প্রত্যেক মাসে। হ্যাঁ, এই মাসে 19 তারিখে রয়েছে, এখান থেকে দুদিন পরেই। তারপর হচ্ছে আপনার ফালাকাটা রয়েছে, ধূপগুড়ি রয়েছে, জলপাইগুড়ি আমার নিজের শহর সেখানে রয়েছে, শিলিগুড়ি রয়েছে, মালদা রয়েছে, উত্তর কালিয়াগঞ্জ রয়েছে, রায়গঞ্জ রয়েছে। এই সমস্ত জায়গায় কিন্তু আমাকে আপনারা প্রতি মাসে কিন্তু আমায় পাবেন। আর একটা কথা হচ্ছে আসামের ধুবড়িতে পাবেন। হ্যাঁ, ধুবড়িতে একদম ধুবড়ি রেল স্টেশনের কাছে হোটেল সম্রাট, সেখানে আমি প্রতি মাসে বসি। এগুলো সব হচ্ছে রেগুলার চেম্বার, এগুলো প্রতি মাসে আপনারা সেই সমস্ত ডেটে কিন্তু মানে আগের থেকে বুকিং করে আসতে হয়। ওই ডেট থাকলো আমি চলে এলাম, স্যার আপনি দেখে দিন। আসানসোল দুর্গাপুরের ক্ষেত্রে অলরেডি বুকিং চলছে, এগুলো কিন্তু বুকিং করে রাখতে হয়, তারপরে কিন্তু ডেট দেওয়া হয়, সেই ডেটে আসলে তারপরে কিন্তু দেখা হয়। তাহলে আপনার যেটা মূল ব্যাপার, যেটা রাজদীপ শাস্ত্রীজি বলছেন, সেটা হচ্ছে যে এই যে অনুষ্ঠান শেষ হচ্ছে এখন থেকে কিন্তু বুকিং শুরু। কারণ আবারও বলি যে তিনি কিন্তু উত্তরবঙ্গের বিখ্যাত হলে দক্ষিণবঙ্গের হয় না এরম তো নয়, উত্তর বাংলার তিনি কিন্তু রাজা, তাকে বলা হয় কিং। তো তার সঙ্গে যোগাযোগ করতে গেলে কিন্তু আপনার, আর দক্ষিণবঙ্গে যারা রয়েছেন তিনি যেখানে যেখানে যাচ্ছেন সেখানে আপনারা তো দেখাতেই পারেন, মানে বরানগর বলুন বা এই আসানসোল দুর্গাপুর যাই হোক, সেখানে তো দেখাতেই পারেন। এছাড়া আপনারা কিন্তু অনলাইন এখন মডার্ন সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু উনি অনলাইনে ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে দেখাতে পারে। এই অনুষ্ঠান যারা দেখছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, আমাদের ইউটিউবে যাচ্ছে। শ্রী রাজদীপ অ্যাস্ট্রোলজার সাবস্ক্রাইব করে রাখবেন, সেখানে আমার অনুষ্ঠান দেখতে পাবেন। আমাদের সিটিভিএন ইউটিউবে যাচ্ছে। তো ঘটনাটা হচ্ছে এই যে যারা অনলাইনে, এখন তো অনলাইনের সুবিধা অনেক, যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু অনলাইনে যোগাযোগ করার সুযোগ পায়। যাই হোক, আজকে হাতে আর সময় নেই, আমরা কিন্তু রাজদীপ শাস্ত্রীকে প্রত্যেক রবিবার বিকেল বলুন দুপুর বলুন, এখন তো গ্রীষ্মকাল, ফলে দুপুর 3টের সময় আমরা পাবো। আপনারা লাঞ্চ করে এসে আমাদের অনুষ্ঠানটা টিভিতে দেখতে ভুলবেন না। রাজদীপ বাবুকে অনেক নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার।